স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রামে জব্দ ৪৭,০০০ সামরিক ইউনিফর্মের গন্তব্য কোথায় ছিল তা নিয়ে মুখ খুলছে না পুলিশ। বেশ কয়েকজনকে ঢাকায় গোয়েন্দা সংস্থার টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI-তে জিজ্ঞাসাবাদ করা হলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে দেওয়া হচ্ছে না কোনো তথ্য। এদিকে ৩টি মামলার এজাহারে ইউনিফর্মগুলো পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের বলা হলেও KNF দাবি করেছে এসব পোশাক তাদের না। ওয়েল কম্পোজিট নিট কারখানার ডেলিভারি চালানের কপি এটি। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা ও সাবেক MP আব্দুজ সালামের ওয়েল কম্পোজিট নিট কারখানায় ভুয়া ঠিকানা ব্যবহার করে কাপড়ের অর্ডার দিয়েছিল আগ্রাবাদের MI এন্টারপ্রাইজ। তবে অনুসন্ধানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। এর নেপথ্যে ছিল গোলাম আজম, নিয়াজ হায়দার ও মঙ্গলাসিন মারমা নামের ৩ ব্যক্তি। তারা কারখানাটির সাথে ব্যাংকের বদলে লেনদেন করে নগদ অর্থে ওয়েল কম্পোজিট নিট কারখানার কাপড় দিয়ে রিংভো অ্যাপারেলস কারখানায় তৈরি হয় ২০,৩০০ পিস ইউনিফর্ম। গোয়েন্দা সংস্থার বিশেষ সেলে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছে না কেউ। কিন্তু কাদের জন্য তৈরি হয়েছিল এসব ইউনিফর্ম সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। KNF এর হোক বা KNF এর না হোক, এই পোশাকগুলো কিন্তু আমাদের দেশের কোনো নিরাপত্তা বাহিনীর না। এতে করে বোঝা যায় এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠী, অবশ্যই কোনো না কোনো সন্ত্রাসী গোষ্ঠী এটি বানানোর জন্য চট্টগ্রামের এই গার্মেন্টস কারখানায় অর্ডার দিয়েছে। মিয়ানমারের সাথে ২৭২ কিলোমিটার সীমান্তের কিছু অরক্ষিত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সীমিত উপস্থিতির সুযোগে সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। তাই সীমান্তের নিরাপত্তা আরও জোরদারের পরামর্শ বিশ্লেষকদের। এই যে ইউনিফর্মটা ধরা হয়েছে বা সীমান্তের ওই পার থেকে সেই পারে জলখেলি করছে, পয়লা বৈশাখ উদযাপন করছে সশস্ত্র অবস্থায়, সেটা অস্ত্রসহ তারা ছবি তোলা, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসছে। এসব ব্যাপারে একটা যদি স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করা হয় তাহলে মানুষের মনে কোনো ধরনের সন্দেহ থাকে না। এদিকে এক বিবৃতিতে KNF দাবি করেছে চট্টগ্রামে জব্দ ৪৭,০০০ সামরিক ইউনিফর্ম তাদের নয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিষ বাষ্পের মতো চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। চমকপ্রদ বিজ্ঞাপন আর মন গড়া প্রলোভনের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। আর্থিক লাভের আশায় বিনিয়োগ করে নিঃস্ব হওয়ার সংখ্যা নেহাত কম নয়। তবু তরুণ যুবকরা ঝুঁকছেন এসব অবৈধ বেটিং সাইটে, জড়িয়ে পড়ছেন নানা অপরাধের সাথেও। অথচ কোনোভাবেই অনলাইন জুয়ার লাগাম টানতে পারছে না প্রশাসন। জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে। রেজিস্টার করলে আপনি পাবেন 18 টাকা বোনাস। হাজার হাজার তরুণ যুবক জড়িয়ে পড়ছেন অনলাইন জুয়ার সাথে। প্রতারিত হওয়ার তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বাড়ছে জুয়ারির সংখ্যা। আমার সাথে আরেকজন ইনভলভ হয়, সে আমাকে বলে যে যেহেতু লাভ করছিস তাহলে একটা বড় অ্যামাউন্ট ঢুকে দেখ ভাগ্য ঘোরে কিনা। 28 বছর বয়সী এই যুবক অন্তর্জালে বিজ্ঞাপন দেখে জড়িয়ে পড়েছিলেন প্রতারণার জালে। অল্প কয়েকদিনে হারিয়েছেন সব। এখন চোখ জুড়ে বিষাদের কালো ছায়া। একই স্বপ্নে বিভোর, নেশায় ডুবে থাকা আরেক যুবকের গল্প প্রায় একই রকম। অনলাইন প্ল্যাটফর্মে কাজের আশায় নিজেকে আবিষ্কার করেন অবৈধ বেটিং সাইটে। লাখ লাখ টাকা আয়ের আশায় বিনিয়োগ করতে করতে তিনি নিঃস্ব। 1,47,100 টাকা মতো আমার টোটালি ডিপোজিট করা রয়েছে, আমি পুরোটাই আটকে রয়েছি। অর্থ সংকুলনের জন্য নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন অনেকে। কেউ কেউ হতাশা থেকে আত্মহত্যা করছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে সচেতন মহলে। আমি আমার ভাইয়ের উপরে দায়িত্ব দিয়েছি প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের হিসাব কিতাব সে কাগজে কলমে ঠিক রেখে দেখা যাচ্ছে যে আমার যে মূল পুঁজি সেটা গায়েব করে দিচ্ছে। অনলাইন জুয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অবৈধ এবং আনইথিক্যাল আয়ের পথে যুব সমাজ ঝুঁকছে। আমাদের এই বিশাল তরুণ সমাজকে, যুব সমাজকে বাঁচানোর জন্য কর্মধারার মধ্যে যদি আমরা নিয়ে আসতে না পারি, সৃষ্টিশীল সমাজ আমরা রেখে দিতে পারবো না। বিনা পরিশ্রমে হুট করে অনেক অর্থ উপার্জনের লোভ তরুণদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর অনলাইনে জুয়ার ফাঁদ পাতা রাঘব বোয়ালরা আড়ালেই থেকে যাচ্ছে প্রশাসনের। এই সমস্যা ডিল করার জন্য যেমন দরকার তেমন আধুনিকভাবেই আইনটা সংস্কার কাজ চলছে। আমরা অতি দ্রুতই কঠিনভাবে কাজ করতে পারবো এবং এই যে ছড়িয়ে পড়া রোধ করে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারবো।
সরকারের কার্যকর উদ্যোগ সহ নৈতিক শিক্ষা এবং পারিবারিক বন্ধন জোরালো না হলে এই অবক্ষয় ঠেকানো সম্ভব না বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। ডিবিসি নিউজ ডেস্ক। সরকারি হাসপাতালগুলোতে একজন রোগীর 3 বেলা খাবারের জন্য বরাদ্দ 175 টাকা, তবু প্রতিদিনকার খাদ্য তালিকা অনুযায়ী মিলছে না খাবার। কুষ্টিয়ার 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন রোগীর জন্য বরাদ্দ প্রায় 43,750 টাকা বছরে, যার পরিমাণ 1,57,00,000 টাকা। কেবল নিম্নমানের ও কম ওজনের খাবার দিয়ে সরকারি বরাদ্দের বেশিরভাগ হাতিয়ে নিচ্ছে এসব ঠিকাদার, বলছেন সংশ্লিষ্টরা। 50 শয্যা বিশিষ্ট কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নাঘরে ঢুকতেই ভেতরে একেবারে স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ। ঠিকাদার মৃগেল মাছের পরিবর্তে দিয়েছেন গ্রাস কার্প। মাছ ও বাজার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বুঝে নেওয়ার কথা থাকলেও এ পদের কাউকে দেখা গেল না। অস্থায়ী বাবুর্চি রণজিৎ কুমার দাসই বুঝে নিচ্ছেন সব, ওজন দেয়া ছাড়া। পরে ডিবিসি নিউজের সামনে ওজন দিয়ে নির্ধারিত ওজনের কম পাওয়া গেল 750 গ্রাম, সাথে চিকন চালের পরিবর্তে মোটা চালের ভাত। এটাকেই স্বাভাবিক মনে করেন বাবুর্চি। 6 কেজি 600 পাইছি, কম 1 কেজি দাম না, কমবে না, আমি কম হলে পরে আমি মাছ নেবো আর কি না, আমি মাপি না, আমি তো আত্মবিশ্বাসে কাজ করি। রোগীদের অভিযোগের অন্ত নেই। এখনো নাস্তা দিই নাই আমারে, কালকেও তো মনে হয় 9:30 তো বাজে গেল নাস্তা দিতে। তরকারি রান্নাটা এমন খুব রুগীরে ভালো দেয় না, বললাম এই যে এরকম করে কাটা আছে। কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে RMO পদে কেউ নেই বর্তমানে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার বেশিরভাগ সময়ই ব্যস্ত। ক্যাশিয়ার কাম হিসাবরক্ষক আলফাজউদ্দিনের উপর 4টি দায়িত্ব। অফিসের জনবলে যে এত ঘাটতি, আমাদের RMO দীর্ঘদিন অনুপস্থিত। বাবুর্চির কাজ রিটায়ার্ড যে পার্সন রঞ্জিত, তাকে রিকোয়েস্ট করে রাখা হয়েছে, অন রিকোয়েস্ট। সে যদি করতে না চায় তাহলে কিন্তু আমরা বিপদে। আর ঠিকাদার দায় চাপিয়েছে ভ্যাট ও আয়করের উপর। এখন ভ্যাট আর আয়কর এখন বাড়ি যাচ্ছে, ঠিকাদার তো যখন টেন্ডার দেবে তখন তো আপনার ভ্যাট আয়কর হিসাব করবে না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র উপজেলা থেকে ভিন্ন নয়। ব্রয়লার মুরগি জোটে মাছের বদলে, তবে সেখানেও ছোট পিস। এই যে মাংস দিয়েছে আর ডাল দিয়েছে, মুরগির মাংস একটা দিয়েছে। এদিকে হাসপাতালের রান্নাঘরে দায়িত্বরতরা দিতে থাকেন খোড়া সব যুক্তি। আজকের দিন একদিন মাছ কম ভালো, এটা স্যাররা জানে। এটা লাউ স্যার কালকে দিছিল, এই লাউ একদিন থাকলে তাই হয়ে যায় বলেছি। সিভিল সার্জন বলছেন বড় অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। তারপর উপজেলা যে আমাদের কর্মকর্তা আছে সে দেখে, আর যদি কখনো বড় ধরনের কোনো কমপ্লেন হয় তখন আমরা তদন্ত করে দেখি। আর সচেতন নাগরিক কমিটির অভিযোগ, মিলেমিশে বছরে কোটি টাকা লুটপাট হচ্ছে জেলার সরকারি হাসপাতালে। খাবারের মান তো নিম্নমানের দেয়, যা লেখা আছে শিডিউল সেটা তো করেই না। হাসপাতাল কর্তৃপক্ষ দেখায় যে আমাদের রোগীর তুলনায়, মানে সিটের তুলনায় বেশি রোগী আছে, আমরা এই খাবারটাকে ভাগ করে দিই, একটা অজুহাত খাড়া করে। ঠিকাদার খোঁজে লাভ, আর যারা দায়িত্ব থাকে তারাও লাভ খোঁজে। জেলা পর্যায়ে বাজার দরের থেকেও মাছ, মাংস ও সবজির দাম কয়েক গুণ বেশি ধরে বিল তুলে নিচ্ছেন ঠিকাদার, যা বাজারে দাম অর্ধেকের কম। ডিবিসি নিউজ ডেস্ক। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ 7 বছরেও শেষ হয়নি। এতে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। তবে এলজিডি বলছে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ হবে। সুনামগঞ্জের তাহেরপুরের পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাউস, শহীদ সিরাজ লেক, লাকমাছড়া, জাদুকাটা নদী, শিমুল বাগান ও বারেকটিলায় পর্যটক সহ স্থানীয়দের চলাচল সহজ করতে শ্রীপুরের ডাম্পের বাজারে পাটলাই নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এলজিইডির আওতায় 2018 সালে এই সেতুর কাজ পায় তমা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 43,76,68,579 টাকার 450 মিটার সেতুর কাজ শেষ করার কথা 2021 সালের মধ্যে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এখনও শেষ হয়নি কাজ। অভিযোগ, 1 বছর ধরে দুই পাশের রেলিংয়ের কাজ, 400 মিটার অ্যাপ্রোচ সড়ক, কার্পেটিং, লাইটিংয়ের কাজ আটকে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের অবহেলা ও ধীরগতির কারণে আজও শেষ হয়নি সেতুর কাজ। এতে ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে শিশু ও বৃদ্ধ সহ সবাইকে। বৈশাখ মাসে উদ্বোধন করে দিব, এই পর্যন্ত অনেক বন্ধই কাজ, ঈদের পর থেকে তো বন্ধ, আর কোনো কাজও লাগছে না। বর্ষার মৌসুম আসতেছে, বর্ষার সময় খুব ভোগান্তি পোহাতে হয়, নদী পারাপার হওয়ার লাগে প্রথম খুলে দেওয়া হয়েছে, আবার এই জায়গাটা গর্ত করা হয়েছে। গর্তটা কেন করলো এটাই বুঝতে পারলো না। জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে, তারা যেন এই কাজটা যারা নিচ্ছে তাদেরকে তলব করে তালাশ করে দ্রুত কাজটা সম্পন্ন করার চেষ্টা করা।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাইলে কেউ কোনো বক্তব্য দিতে চাননি। যদিও এলজিইডি বলছে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে সেতুটি খুলে দেওয়া হবে। একটি অ্যাপ্রোচ রোডে মাটি ফিলিং করা হয়েছিল, এখন সেই মাটি ফিলিং কাটিং করে তার পরবর্তী যে কাজগুলো আছে আমাদের অ্যাপ্রোচ রোড বিসি করা, সেটা আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি আর কি। দ্রুত সেতুটি নির্মাণ করে স্থানীয়দের দুর্ভোগ কমানো হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিদিন প্রায় 20,000 যাত্রীর ওঠানামা যেখানে, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় সেই টার্মিনাল। বিশ্রামাগার তো দূর, নেই ন্যূনতম বসার জায়গাও। 2 যুগ আগে নির্মাণের পর আর কোনো সংস্কার হয়নি এটির। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের। নিয়মিত টোল আদায় করলেও টার্মিনাল সংস্কারে নজর নেই পৌর কর্তৃপক্ষে। তবে শীঘ্রই টার্মিনালটির সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে তারা। বাগেরহাটের অভ্যন্তরীণ 8টি রুট সহ সারা দেশে যাতায়াতের সুবিধার জন্য 2 যুগ আগে নির্মাণ করা হয় বাস টার্মিনালটি। রক্ষণাবেক্ষণের নামে প্রতিটি গাড়ি থেকে টোল নিচ্ছে পৌরসভা। পদ্মা সেতু চালু হওয়ার পর বেড়েছে দূরপাল্লার বাস। প্রতিদিন প্রায় 20,000 যাত্রী ব্যবহার করে এই টার্মিনাল। কিন্তু এখানে যাত্রীদের জন্য নেই কোনো বিশ্রামাগার, টয়লেট সহ অন্যান্য সুবিধা। পানি কোনো ব্যবস্থা নেই, একটা বাথরুম নাই, একটা গোসল করার ব্যবস্থা নেই। আমরা যখন বর্ষাকালে যাত্রী এনে টার্মিনালের ভিতরে নামাই, তখন যাত্রীদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। তার কারণ পানি দেখা গেছে হাঁটুর নিচে বা ছোড়া পর্যন্ত পানি। টার্মিনালের ভিতরে মাঝে মাঝে আইনে এটা একটু খোয়া ফেলায়, সে আবার জায়গায় ডেবে যায়, ফেলায় না ফেলানো হয় না। টার্মিনালে গাড়ি রাখার মতো ভালো জায়গা নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। চালক, শ্রমিক ও যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। সীমানা প্রাচীর না থাকায় রাতে পরিণত হয় চোর ও নেশাখোরদের অভয়ারণ্যে। দীর্ঘ 22 বছর স্থাপিত হওয়ার পরের থেকে এখানে কোনো ভালো কোনো কাজ এখন পর্যন্ত আমরা দেখিনি, এবং আজ পর্যন্ত আমরা বহুতবার পৌরসভাকে বলার পরেও আমাদের এখানে কোনো সংস্কার হয়নি। তবে শিগগিরই সংস্কার সহ আধুনিকায়ন করা হবে টার্মিনালটি, জানালেন পৌর কর্মকর্তা। বাস স্ট্যান্ডটি আমরা অতি সত্বর সিটিসিআরপি প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ সহ আধুনিকায়নের প্রস্তাবনা আছে, এবং সিটিসিআরপি প্রকল্পের মাধ্যমে বাস স্ট্যান্ডে আধুনিক বাস স্ট্যান্ডে রূপান্তরিত হবে। বাস টার্মিনালটি আধুনিকায়ন করে যাত্রী সেবা নিশ্চিত করতে পারলে তা বাগেরহাটের পর্যটন শিল্প বিকাশে সহায়ক হবে, মত স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের ভৈরবে 2 পক্ষের বিরোধ আর আধিপত্যের বলি হয়েছে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। একসময় 3 শতাধিক শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত বিদ্যালয়টি এখন বেহাল। প্রতিষ্ঠানটিতে বিধি মোতাবেক নেই কোনো শিক্ষকের নিয়োগ। এমপিওভুক্ত করে নিম্ন মাধ্যমিক থেকে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক করার দাবি স্থানীয়দের। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এ যেন এক পরিত্যক্ত গোয়ালঘর। মাঠের মধ্যে গোবরের চটা ও ধানের খড়ের পালা। নেই কোনো শিক্ষার পরিবেশ। বিদ্যালয়টির নেই কোনো সাইনবোর্ডও। 2টি টিনশেড ঘরে 4টি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ। বাকি 3টি কক্ষে কিছু টেবিল চেয়ার। শুরুতে 350 জন শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ছিল বিদ্যালয়টি। সময়ের পালা বদলে সে সংখ্যা কমতে কমতে বর্তমানে 28 জনে ঠেকেছে, যেখানে 5 জন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে বিদ্যালয়টি। 2004 সালে 53% জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠার 10 বছর পর 2014 সালে কিন্তু 20 বছরেও হয়নি এমপিওভুক্ত। আমরা স্কুলটা খুব ভালো হইতো, খুব সুবিধা হইতো আমরা লেগা, ছেলেমেয়েরা পড়ার লেগা। আমরা 5 জন শিক্ষক এই স্কুল চালাইতেছি, যেভাবেই হোক আমাদের বেতনের দিক দিয়েও দেখা যাচ্ছে আমরা ঠিকভাবে পাচ্ছি না। দেশ সবাই ভালো ছিল, মানে ছাত্রছাত্রীরা আইতো। দেশটার মাঝে যখন দলাদলি ভাব চলছিল বা কিছু যাই ঝামেলা ছিল, এরপর তখন করে স্কুলের হাল গেছে খারাপ হয়ে। সরকারের সুনজর পেলে বিদ্যালয়টি আগের রূপে ফিরে আসবে বলে জানান প্রধান শিক্ষক। ছাত্রছাত্রীগুলা কাছাকাছি ভর্তি হইতে পারে না, ওনারা ছাত্রছাত্রীগুলা প্রায় 3 থেকে 3.5 কিলো দূরে যে পড়াশোনা করতে হয়। সরকার চাইলে এই বিদ্যালয়টি আবার পুনরায় আগের মতো পুরো অবস্থায় ফিরে যেতে পারবে। স্কুল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এলাকার আধিপত্য কেন্দ্র করে স্কুলটা উন্নয়ন হচ্ছে না, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমি ঈদের পরে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিব।
শিক্ষার্থীদের সুন্দর আগামী ভবিষ্যৎ নিশ্চিত করতে বিবদমান দুই পক্ষকেই সহনশীল হবার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনগণ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।